একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের ৩টি প্রবন্ধ আমরা অলরেডি পড়ে নিয়েছি। আজ পড়ব চতুর্থ প্রবন্ধটি, যেটির নাম আড্ডা। এই প্রবন্ধটা কিন্তু বেশ বড় এবং ভীষণ তথ্যবহুল, প্রচুর ইনফরমেশন, নানা রকমের প্রসঙ্গ এতে রয়েছে। যেখানে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কায়রো শহরের যে আড্ডা, তার যে আড্ডার অভিজ্ঞতা, সেই আড্ডার অভিজ্ঞতা নিয়ে বলেছেন। তো আমরা এই প্রবন্ধটা আজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। তো ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিও শেষে তোমরা নিরাশ হবে না। অবশ্যই কিছু না কিছু, বেশিরভাগটাই হয়তো বুঝতে পারবে এই প্রবন্ধটা থেকে। তো যেহেতু তোমাদের এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে অনেকটাই নম্বর রয়েছে, তো তোমরা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারবে না। তোমাদেরকে কিন্তু এই প্রবন্ধ গ্রন্থটা পড়তেই হবে, প্রত্যেকটা প্রবন্ধ পড়তে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজ আমরা পড়ি আড্ডা প্রবন্ধ। আচ্ছা, আমরা তো আড্ডা সকলেই দিই। দেখো, আড্ডা হচ্ছে এমন একটা বিষয়, বিশেষ করে বাঙালির কাছে এমন একটা বিষয় যেটা তাকে শিখিয়ে দেওয়া হয় না যে এভাবে চলবে। আমাদের স্কুলে অফ পিরিয়ডে বা টিফিন পিরিয়ডে আমরা বন্ধুরা মিলে নানা বিষয় নিয়ে আলোচনা করি, বা পাড়ার মোড়ে বা চায়ের দোকানে বাঙালির আড্ডা সর্বত্র রয়েছে। তো এই প্রবন্ধে প্রাবন্ধিক সেই আড্ডা নিয়ে বলেছেন। তিনি মিশরের কায়রো শহরে তার যে অভিজ্ঞতা, কিভাবে তিনি আড্ডা দিতেন সে প্রসঙ্গে বলেছেন। তো বলা হচ্ছে, দেখো, আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভট্টাচার্য, এখানে ভট্টাচার্য বা ভট্টাচার্য এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। আমার তাতে আনন্দই হলো। তো ভূমিকাটি কি করে করছেন দেখো, তিনি বলছেন যে আড্ডা সম্বন্ধে যে কয়েকটি খুব ভালো ভালো লেখা বাংলাতে বেরিয়েছে, এবং এরপর দেখা গেল ইংরেজিতেও এই আড্ডা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এবং তার ফলে দেখা গেল যে আমাদের যে বাঙালিদের যে আড্ডার জায়গা মূলত চণ্ডী মণ্ডপের ভট্টাচার্য মশাই, মানে চণ্ডী মণ্ডপে বসতো, বা হাভেলিতে, জমিদার হাভেলিতে বসতো। তো বলা হচ্ছে যে চণ্ডী মণ্ডপের ভট্টাচার্য এবং জমিদার হাভেলির মৌলবি, অর্থাৎ আমাদের বাংলার আড্ডার যে ক্যারেক্টার বা স্থানগুলো বা ক্যারেক্টারগুলো, তারা যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে তারা যেন স্টেটসম্যান অফিসে ঢুকলেন। তো আমরা জানি স্টেটসম্যান একটা পত্রিকার নাম, বা এখানে ইংরেজি তে যেহেতু আড্ডা নিয়ে চর্চা হচ্ছে সেই প্রসঙ্গে বলতে প্রাবন্ধিক এরকম বললেন। আমার তো আনন্দই হলো। অর্থাৎ আড্ডা বিষয়টা নিয়ে যে এত চর্চা হচ্ছে, ইংরেজিতেও চর্চা হচ্ছে, সেই বিষয় ভেবে কিন্তু প্রাবন্ধিক খুশি হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে তিনি একটা খুব সুন্দর উপমা বা তুলনা এনেছেন ইলিশ মাছ নিয়ে। দেখো কি বলছেন। কিন্তু এ সম্পর্কে একটি বিষয় আমার কিঞ্চিৎ বক্তব্য আছে। কিঞ্চিৎ অর্থাৎ সামান্য বা একটু কথা তিনি বলতে চান। তিনি কি বলছেন যে আড্ডাবাজরা বলতে চান, যে আড্ডাবাজরা কি বলতে চান? যে তারা বলতে চান যে বাংলার বাইরে নাকি আড্ডা নেই। যে মানে যেহেতু বাঙালির আড্ডাবাজ বাঙালি বলা হয়, তো বাঙালিরা তাই বলতে চান যে বাংলার বাইরে আড্ডা নেই। তো এর উত্তরে তিনি বলছেন যে কথাটা ঠিকও ভুলও। যে প্রাবন্ধিক বলছেন এই যে আড্ডাবাজরা বলেন যে বাংলার বাইরে নাকি আড্ডা নেই। এই কথাটা কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। কেন বলছেন সেটা তিনি নিজে ব্যাখ্যা করছেন। যে তুলনা দিয়ে নিবেদন করছে। একটা তুলনা তিনি দিচ্ছেন। যে সেই তুলনাটা হচ্ছে ইলিশ ইলিশ মাছের প্রসঙ্গ। তিনি কি বলছেন? সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা। অতি উপাদেয় মৎস্য। যে সিন্ধু নদ উজিয়ে, অর্থাৎ সিন্ধু নদ থেকে যে মাছ পাওয়া যায় সেই মাছটির নাম পাল্লা। যে মাছটি অতি উপাদেয়, মানে অনেক সুস্বাদু মাছ। এবার বলা হচ্ছে নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার। সেও উপাদেয় মৎস্য। এবার নর্মদা নদী গুজরাট, তো এই গুজরাটের ভরত শহরের কথা বলা হচ্ছে যে এই নর্মদা থেকে বা নর্মদা নদী থেকে যে সংগ্রহ করা হয় যে মাছটি ভরত শহরে, সেই মাছটার নাম হচ্ছে মদার। সেটা উপাদেয় মৎস্য, সেটাও টেস্টি মাছ। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তার নাম ইলিশ। আর আমাদের গঙ্গা এবং পদ্মা, এই দুটো নদী থেকে আমরা বাঙালিরা যে আকুল হয়ে উঠি, উতলা হয়ে উঠি যে মাছের জন্য, সেই মাছের নাম হচ্ছে ইলিশ। আচ্ছা। তো এবার খোট্টা বলা হচ্ছে, খোট্টা মাফকি দিয়ে মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। খোট্টা অর্থাৎ বিহারের কথা বলা হচ্ছে। তো যেহেতু খোট্টা শব্দটা ব্যবহার করলেন, তাই তিনি বললেন মাফ কিজিয়ে, অর্থাৎ আমাকে ক্ষমা করবেন এই খোট্টা শব্দটা ব্যবহার করার জন্য। সাধারণত খোট্টা বলতে কিছুটা যেন একটু নিম্নমানের এরকম আ উম বোঝানো হয়। তাই তিনি এই শব্দটা, কথাগুলো বললেন যে মাফ কিজিয়ে। তো বলা হচ্ছে যে খোট্টা মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয়
হিলসা। তো দেখো একই মাছ, কিন্তু একেক জায়গায় একেক রকম নাম। একই টেস্ট মাছের। তো সেই মাছ যখন সিন্ধু নদ থেকে তোলা হচ্ছে, সে মাছের নাম হচ্ছে পাল্লা। যখন নর্মদার থেকে ভরত শহরে আসছে, তার নাম হচ্ছে মদার। আর আমাদের গঙ্গা পদ্মা থেকে আমরা বাঙালিরা যা পাচ্ছি তার নাম ইলিশ। আবার খোট্টামূল্যকে অর্থাৎ বিহারে পৌঁছানোর পর তার নাম হয়ে যাচ্ছে হিলসা। এবার প্রাবন্ধিক কি বলছেন দেখো, যে উপর্যুক্ত সব মৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নাম। যে একই তো মাছ, কিন্তু দেশভেদে মাছের আলাদা আলাদা নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদবাকিরা ওরকম ধারা পারে না। মানে বলছেন যে একই বস্তুর বিভিন্ন দেশে বিভিন্ন নাম, এবং পার্থক্য শুধু এটা যে আমরা বাঙালিরা যেভাবে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে ইলিশ দেবীর পুজো দিই, অর্থাৎ যেভাবে ইলিশটাকে রসিয়ে রসিয়ে রান্না করতে পারি, বাকিরা কিন্তু তা করতে পারেন না। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে। শুধু আমাদের মতো তরিবাদ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না। অর্থাৎ এই যে ইলিশের প্রসঙ্গে তিনি বললেন যে একই ইলিশ যেহেতু দেশ ভেদে আলাদা আলাদা নামে পরিচিত, ঠিক আমরা যে শুধুমাত্র বাঙালিরাই যে শুধু আড্ডা দিই তা কিন্তু না। একেক দেশে একেক রকম নাম। এবং তিনি এটাও বললেন যে আমরা যেভাবে ইলিশকে রসিয়ে রান্না করতে জানি, বাকিরা হয়তো সেরকমভাবে জানে না। হয়তো আড্ডাবাজরাও অন্যান্য দেশে আমাদের মতো এইভাবে আড্ডাটাকে জমাতে জানেন না। অপিচ ভুললে চলবে না, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশকে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। তো বলছে অপিচ অর্থাৎ অতঃপর বা আরো বলা যায় এরকম বলতে চাইছেন যে আরো ভুললে চলবে না যে সিন্ধিরা তাদের মানে আমাদের সর্ষে ইলিশ খেয়ে, মানে বাঙালির যেভাবে সর্ষে ইলিশ রান্না করে সেই সর্ষে ইলিশ খেয়ে তার নাক সিটকে কি বলেন যে কি উমদা চিজকে বরবাদ করে দিলে, যে এত সুন্দর একটা জিনিসকে যার টেস্ট এত ভালো সেটাকে যেন বরবাদ করে দিয়েছে। অর্থাৎ তারা সর্ষে ইলিশের টেস্ট তারা নিতে পারেন না। এবার ভৃগু কচ্ছের ব্র্যাকেটে বলা হচ্ছে ভরত, অর্থাৎ ভরত গুজরাটের ভরত শহরকে বলা হচ্ছে ভৃগু কচ্ছ। যে আ আ ভৃগু কচ্ছের মহাজনগণ। তো আমরা জানি গুজরাট প্রধানত বাণিজ্য নগরী। তো বলা হচ্ছে যে এখানকার মহাজনেরাও কি করে সিন্ধির রান্না পাল্লাকে, আমরা জানি সিন্ধু প্রদেশ থেকে যে মাছটা তোলা হয় সেটার নাম হচ্ছে পাল্লা। তো এরা এই সিন্ধির যে পাল্লা রান্না খেয়ে তারা আল্লাহ, আল্লাহ বলে রোদন করেন। অর্থাৎ একই বস্তুকে একেক রকমভাবে টেস্ট নেওয়া হয়। একেকজন একেক রকমভাবে টেস্ট নেন। আচ্ছা, কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রসবস্তু, এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। বলা হচ্ছে যে এভাবে তো সূক্ষ্ম বিচার করা সম্ভব নয়, নিরপেক্ষভাবে করা সম্ভব নয়। যে যেভাবে খেতে ভালোবাসে সে সেটাকে বেস্ট বলবে। তাই হয়তো বাঙালিরাও হয়তো বলেন যে তারাই একমাত্র আড্ডাবাজ, আর কেউ আড্ডা দিতে জানে না। হতে পারে এটা। এবং প্রবন্ধী বলছেন যে তার মতে ভোজন রস হচ্ছে সর্বরসের রসরাজ। যে সবচেয়ে বেশি যে আ রস বলতে আমরা যেটা বুঝি, যার মাধ্যমে আমরা হয়তো আনন্দ অনুভব করি। তো সেই রস সবচেয়ে হচ্ছে ভোজন রস। অর্থাৎ খেয়ে আমরা সবচেয়ে বেশি আনন্দ অনুভব করি। আচ্ছা, তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তাঁরাই নাকি আড্ডা দিতে জানেন। এবং তাই কায়রোর আড্ডাবাজরা তারা বলছেন যে তারাই একমাত্র আড্ডা দিতে জানেন। এরপরে প্রবন্ধিক কায়রোর আড্ডা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এবং বেশ ভালো। একটু হয়তো বেশি মানে অনেকটাই আলোচনা, কিন্তু পড়ে খুব একটা খারাপ লাগবে না। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, কি বলা হচ্ছে দেখো, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। তো আমরা এই কায়রোর আড্ডা প্রসঙ্গটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, যে কায়রোর আড্ডা প্রসঙ্গে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আড্ডা প্রবন্ধে যা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। যদি বলে কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই, তোমরা এই বই থেকে যা পাচ্ছ সেটাকে নিজের মতো করে গুছিয়ে লিখে দিয়ে আসবে, তাতেই হবে। তো বলা হচ্ছে যে কায়রোর আড্ডা কখনো বাড়িতে বসে না। আমরা যেমন কারো বাড়িতে ক্লাবেও হয়, রাস্তায়ও হয়, চায়ের দোকানেও হয়। আবার কখনো গেট টুগেদার বা বন্ধুদের সাথে দেখা এরকম আমরা বাড়িতেও হয়তো আড্ডা দিই। কিন্তু কায়রোর আড্ডা কোনো বাড়িতেই বসে না। কখনোই বাড়িতে বসে না। কেন বসে না? দেখো বলা হচ্ছে যে আড্ডাবাজেরা বলেন আ আড্ডাবাজরা বলেন তাতে নাকি তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা আবার ব্র্যাকেটে কি বলছেন দেখো মজা করে বলছেন, "আবার ইলিশ? সুশীল পাঠক ক্ষমা করো। ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সেথায় যাবার কণামাত্র বাসনা আমার নেই।" তো তিনি বলতে চাইলেন যে আড্ডাবাজরা আ আ কারোর আড্ডাবাজরা বাড়িতে আড্ডা দেন না। কারণ তারা মনে করেন যে কারো বাড়িতে আড্ডা দিলে আড্ডার নিরপেক্ষতা থাকে না, গণতন্ত্র থাকে না। গণতন্ত্রে কি গণতন্ত্রের বিষয়টাই কি হয় যে সকলের সমান অধিকার। তো বলছেন যে যদি কারো বাড়িতে আড্ডা বসে তাহলে তাকে কি করতে হয়?
পানটা বা কোন জিনিসটা খিচুড়ি মানে ভালো, ভালো রান্না তাকে যোগান দিতে হয়। তো এই ইলিশের প্রসঙ্গে আসতেই তিনি আবার মজা করে বলছেন যে, "ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা।" অর্থাৎ ইলিশের প্রতি তার মারাত্মক দুর্বলতা। এবং তিনি বলছেন যে, এই যে যে ইসলাম ধর্মে যেমন বলা হচ্ছে যে ৫ ওয়াক্ত বা ৫ বার নামাজ পড়তে হবে এবং বলা হয়েছে যে ৫ বার নামাজ পড়লে নাকি বেহেশতে বা স্বর্গে যাওয়া যাবে। তো শ্রাবন্তী কি বলছেন যে ওই বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই। তাই নাকি তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না এবং তিনি চান না যে তিনি বেহেশতে যাবেন। যাই হোক, ফিরিয়ে দেন বলে তাকে সবাই যেন একটু বেশি তোয়াজ করে। যে যার বাড়িতে ধরো আড্ডা বসে তাকে নানা রকম খাবার বা এটা ওটা যোগান দিতে হয়। যার ফলে তাকে যেন সবাই একটু বেশি তোয়াজ করে। যেহেতু সে এত আয়োজন করেছে, সবাই যেন তার প্রসঙ্গেই বলে। তার ফলে কি হয়? আড্ডার যে গণতন্ত্র বা নিরপেক্ষতা সেটা কিন্তু থাকে না। এটা বলছেন কায়রোর আড্ডাবাজরা। আড্ডা গোত্রের মিশরী নিকষী মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। অর্থাৎ বাড়ির আড্ডায় কিন্তু সেইরকম মজাটা হয় না। তারা বলতে চাইছেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে অপিচ পোষ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খাঁ বানাতে পারে না। যেন পুরীর মন্দির জাতপাত নেই, সব ভাই সব বেরাদর। যে আবার বলা হচ্ছে যে যদি কোনো কাফেতে আড্ডা বসে তাহলে কিন্তু কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। তো এটা একটা বাগধারা বলা যেতে পারে যে খয়ের খা অর্থাৎ আ কাউকে যেন একটু বেশি তোষামোদ করা হয়। এরকম কিন্তু হয় না। এবং সেখানে কি হয় সেই কাফেতে আড্ডা হলে কি হয় সবাই সমান। যেন পুরীর মন্দির জাতপাত নেই, সব ভাই সব বেরাদর। পুরীর মন্দিরের যেমন সকলে সমান, কোনো জাত জাতিভেদ নেই। সবাই যেন ভাই, সবাই যেন ব্রাদার বা বন্ধু সেইরকম। যে কাফেতে আড্ডা দিলে সেইরকম কিন্তু অবস্থা হয়। এবং সবচেয়ে বড় কথা যে কাফেতে আড্ডা দিলে কি হয়? কি সুবিধা? সবচেয়ে বড় কথা বাড়ির গিন্নি মুখ পোড়া মিনছেরা ওঠে না কেন? কখনো শুনিয়ে, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। যে আমাদের কি হয় যে অনেক সময় বাঙালিরা কারো বাড়িতে আড্ডা দিলে হয়তো তার বাড়ির গিন্নিরা হয়তো ভীষণ রেগে যান এবং কখনো হয়তো শুনিয়ে দেন যে মুখ পোড়া মিনছেরা ওঠে না কেন? যে এরা এখনো উঠছে না কেন? আবার কখনো হয়তো না বলতে পেরে আভাসে ইঙ্গিতে এমন কিছু বলেন যে আড্ডাটা তখন আর জমে না। যেন আড্ডার গলায় অকালে ছুরি চালানো হয়। মানে আড্ডাটা থাকে না। তার চেয়ে দেখো দেখিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট, কটলেট খাচ্ছ, আড্ডার জমজমাট ভরভরাট। কেউ বাড়ি যাবার নামটি করছে না। কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি? যে এই যে কায়রোর আড্ডা যে কাফেতে বসে তার সুবিধে কি? যে কেউ বলার কিছু নেই। কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হচ্ছে। নিজেদের পছন্দমতো খাবার অর্ডার করা হচ্ছে। মামলেট বা কাটলেট এভাবে অর্ডার দেওয়া হচ্ছে এবং আড্ডা দেওয়া হচ্ছে এবং আড্ডা কিন্তু জমজমাট হয়ে ওঠে। কেউ কিন্তু বাড়ি যাওয়ার নাম করে না। বা কারো গিন্নি এসে যে বলবেন, এসে হঠাৎ করে এসে বসবেন, তারও কিন্তু ভয় নেই। তো আর কি চাই? এইভাবে আড্ডা দেওয়া যায়। আচ্ছা, শতকরা ৯০ জন কায়রোবাসী আড্ডাবাজ। আচ্ছা, কায়রোর আড্ডা কেমন হয় সেটা আমরা জানলাম। এবার আ তিনি বলবেন যে এই কায়রোর কোন ক্যাফেতে তিনি যেতেন, কিভাবে সেই আড্ডাবাজদের সাথে তার পরিচয়, সেই আড্ডাবাজদের মধ্যে কারা, কারা ছিলেন তাদের পরিচয়। আচ্ছা, বলা হচ্ছে কায়রোর ৯০ জন কায়রোবাসী শতকরা ৯০ জন কায়রোবাসী আড্ডাবাজ এবং তার ১০ আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে। কফির দাম ৬ পয়সা ফি বাবদ। তো এই প্রসঙ্গটাও আমরা মনে রাখার চেষ্টা করব যে প্রাবন্ধিক কায়রোতে কোথায় আড্ডা দিতেন, মানে কোন কাফেতে এবং সেই কাফে সম্পর্কে তিনি যা আলোচনা করেছেন নিজের ভাষায় আলোচনা করো। আচ্ছা, কফি সেই কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে যে কফি তারা নিতেন সেই কফির দাম কত? ৬ পয়সা ফি পাত্তর। কেমন কফি? রাবড়ির মতো ঘন। কিন্তু দুধ চাইলেই চিত্তের। সবাই কালো কফি খায়। তাই দুধের কোনো ব্যবস্থা নেই। কিছু ঘাবড়াবেন না, দুদিনে অভ্যাস হয়ে যায়। যে হ্যাঁ, এত গাঢ় কফি রাবড়ির মতো বলা হচ্ছে যে রাবড়ির মতো ঘন কফি অথচ তাতে দুধ নেই। আমরা শুনলেই কেমন একটা যেন চোখ আমাদের ছানা বড়া হয়ে যায় যে এরকমও হয় নাকি? তো শ্রাবন্তী বলছে যে, "না, এত ঘাবড়ানোর কিছু নেই। ২ দিন খেলেই ওই কফি খাওয়ার অভ্যেস হয়ে যাবে।" কালো কফি খেলে রং ভি ফর্সা হয়। যে কালো কফি খেলে নাকি গায়ের রং ফর্সা হয়। আচ্ছা, এবার বলছেন ওই কাফেদা নীলের আড্ডা প্রসঙ্গে বিস্তারিতভাবে বলছেন। "আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর-পূর্ব কোণে। কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর ওয়াক্ত মওজুদ থাকতো। অর্থাৎ নানা জাতের মানুষ বা আড্ডাবাজ, চিড়িয়া বলা হচ্ছে। চিড়িয়া মানে পাখি। এখানে কিন্তু পাখির কথা বলা হচ্ছে না। যে অনেক জাতের মানুষ বা আড্ডাবাজেরা সেই আড্ডায় হর ওয়াক্ত মানে সবসময় মওজুদ থাকতো অর্থাৎ উপস্থিত থাকতো।
আচ্ছা, এবার প্রত্যেকের পরিচয় আমরা জানবো। আচ্ছা, বলা হচ্ছে রমজান বে আর সাজ্জাদ এফেন্টি খাঁটি মিশরি মুসলমান। ওয়াহবাব অতিয়া কপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, কারণ তার শরীরে রয়েছে ফেরাউদের রক্ত। জুর্ন ফরাসি। আচ্ছা, মানে হরেক জাতের চিড়িয়া কেন বলা হচ্ছে বুঝতে পারছো? দেখো সব আলাদা আলাদা জাতের। যে রমজান বে আর সজ্জাদ এফেন্ডি হচ্ছে মিশরি মুসলমান। আচ্ছা, ওয়াফ অব আতিয়া হচ্ছে খ্রিস্টান, মানে তার থেকে বেশি সে আবার মিশরি, নামে খ্রিস্টান কিন্তু মিশরে যেহেতু থাকে সেজন্য খাঁটি মিশরি। আচ্ছা, আবার তার শরীরে রয়েছে, কারণ তার শরীরে রয়েছে ফেরাউদের রক্ত। জুর্ন ফরাসি, কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে। আহ কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে। আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে যে জুর্নো জাতিটা ফরাসি হলো, কিন্তু তারা অনেক পুরুষ ধরে কায়রোতে রয়েছে, এবং সে খুব ভালো আরবি কবিতা লেখে। আর সে কবিতার আসল বক্তব্য কি, যে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। যদিও আমরা সবাই জানতুম জুর্নে যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে, তাও জীবনে একবার মাত্র, যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, তবা তবা। আচ্ছা, মানে সে কবিতাতে অত কিছু লিখলেও তার কিন্তু অভিজ্ঞতাটা অত নেই। আচ্ছা, এরপর আরেকজনের কথা বলা হচ্ছে মার্কোস। সে জাতে গ্রিক, বেশি নয় করলে 2,500 বছর ধরে তারা মিশরে আছে। যে তাদের বংশ, মানে সে জাতে গ্রিক হলেও তারা কিন্তু মিশরেই আছে। মিশর রানী গ্রিক রমণী ক্লিওপেট্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। তো মিশরের গ্রিক রমণী ক্লিওপেট্রা বা তার সৌন্দর্যের কথা সকলেই জানে। তো বলছে তার সঙ্গেও নাকি তার খোশ কুটুম্বিতা আছে বা তার সম্পর্ক রয়েছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতু এবং ফিরি একরোদ কফি খাইয়ে দিত। যে সে যেহেতু ব্যবসায়ী, ব্যবসায় তার উন্নতি হয়েছে এই বলে সে মাঝে মাঝে কি করতো, কফি খাওয়াতো সকলকে, মানে ট্রিট দেওয়া আর কি। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। এবার এবার প্রসঙ্গ মানে কথা আসতে পারে যে একটু আগেই তো বলা হলো যে কেউ বেশি মানে সেই সব ব্যবস্থা করবে, তার ফলে তো তার গণতন্ত্র লোপ পাবে, আড্ডার গণতন্ত্র লোপ পাবে, সেটা কিন্তু না। কারণ মার্কোস কাঠটা ফালাইলেও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কোশমিন কালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারে হেলানে হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমুতো, কিংবা খবরের কাগজ তুলে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির বুল অ্যান্ড বিয়ের হাল হকিকত মুখস্থ করতো, যেহেতু ব্যবসায়ী। তো সে নামেই আড্ডাতে আসতো, তবে বেশিরভাগ সময় সে কিন্তু তার ব্যবসায়িক কাজে মগ্ন থাকতো। আচ্ছা, আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাভেলির আড্ডার প্রতিভু হিসেবে আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম। তাহলে দেখো, এর আগে কতজনের পরিচয় দেওয়া হলো, যে কাফেদা নীল বা নীলনদ কাফেতে যারা আড্ডা দিতেন তাদের প্রত্যেকের পরিচয় দিয়ে প্রাবন্ধিক শেষে নিজের পরিচয় দিচ্ছেন, যে তিনি কিসের প্রতিনিধি হয়ে গেছেন। তিনি বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাভেলির আড্ডার প্রতিভু, যে আমাদের বাংলার আড্ডা কিন্তু চণ্ডীমণ্ডপে জমিদার হাভেলির তে হতো। তো সেই আড্ডার প্রতিভু বা প্রতিনিধি হিসেবে তিনি আপনাদের আশীর্বাদে, অর্থাৎ আমাদের বাঙালি পাঠকদের কথা বলছেন, যে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম, মানে তিনি নিজেকে বলছেন এইভাবে যে আমিও কিন্তু সেই আড্ডায় থাকতাম। আচ্ছা, এবার কি করে তিনি সেই আড্ডার একজন আড্ডাবাজ বা একজন মেম্বার হলেন, দেখো বলছে, আমার বাড়ি নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতাম। যে তিনি যেখানে থাকতেন সেই বাড়ির একদম কাছে যেহেতু ওই কাফেটা ছিল, তাই তিনি কফি পানার্থে অর্থাৎ কফি খাওয়ার জন্য কিন্তু ওই কাফেতে তিনি রোজ সকাল সন্ধ্যা যেতেন। বিদেশ বিভুঁই কাউকে বড় একটা চিনি নে, ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়ায়। আর দেশভ্রমণ যে কিরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানি প্রামাণিক কেতাব লিখবো বলে মনে মনে পায়তারা কষি। তো তিনি ওই সকাল সন্ধ্যা ওই কাফেতে যান, এবং তিনি মনে মনে একটা প্ল্যানিং চলছিল তার মনে, যে তিনি তো যেহেতু সেখানে কাউকে চেনেন না বিদেশে, তো একটা প্ল্যানিং তার মনে মনে চলছিল, যে তিনি তো ছন্নের মতো এখানে ওখানে, মানে আর বিদেশ এখানে ওখানে বা বিদেশে দেশ বিদেশে তিনি আহ ভ্রমণ করে বেড়ান, কিন্তু এই ভ্রমণটা যে কতটা পীড়াদায়ক বা কতটা কষ্টকর, সেটা নিয়ে তিনি একটা গ্রন্থ লিখবেন, একটা প্রামাণিক কেতাব বা বই লিখবেন, এটা তিনি ভাবছিলেন বা এরকম প্ল্যান করতেন তিনি। তো সেই সময় কি হলো, এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে, যে ওই কাফের ওই যে এক কোণে বসতো আড্ডা আমরা জানি, তো সেই আড্ডাটির দিকে তার নজর যায়।
লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম। ওরা আসলে আড্ডাবাজ। তিনি কিন্তু আগে লক্ষ্য করেননি যে ওরা আসলে কফি পান করতে আসে না। ওরা আড্ডা দিতে আসে এবং আড্ডা দিতে এসেই কিন্তু আ কফি পান করে। অর্থাৎ আড্ডা দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। কফি পানটা বা কফি খাওয়াটা তার একটা অংশ। আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। যে আমিও যে আড্ডাবাজ সেটা যেন একটা ব্রাহ্ম মুহূর্তে যে একটা খুব সুন্দর মুহূর্তে তারা যেন বুঝে গেল। সে মহালগনের বর্ণনা আমি আর কি দেব? যে সেই মহালগ্ন অর্থাৎ যে লগ্নে তাদের সাথে আমার চোখাচোখি হলো বা তারা বুঝতে পারলেন যে আমি আড্ডাবাজ সেটার বর্ণনা আমি আর কি দেব? ষোড়শী পাঠক তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রীরাধাতে, ইউসুফ জলেখাতে, লাইলি মজনুতে, তৃস্তান ইজলদেতে কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল। মানে প্রাবন্ধিক দেখো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এটি একটি রম্যরচনা। রম্যরচনার ভাষা কিন্তু অত সিরিয়াস হয় না। প্রবন্ধ হলেও এর ভাষাও বেশ মজার। যেন আড্ডা দেওয়া হচ্ছে এরকম একটা ভাষা। তো বলছেন যে তার সাথে যে আড্ডাবাজদের ওই নীল নদ কাফে বা কাফে দ্য নীল এর যে আড্ডাবাজদের তার যে ১ম দৃষ্টি বিনিময় হলো, সেই বিষয়টাকে সেই দৃষ্টি বিনিময়কে তিনি শ্রীহরি শ্রীরাধা বা কৃষ্ণ রাধার ১ম আ চোখে সাক্ষাৎ বা তাদের প্রেম শুরুর যে অবস্থা বা ইউসুফ জুলেখার প্রেমের যে সূত্রপাত, সে বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। যে কি করে ১ম চারিচক্ষু তাদের মধ্যে চারচক্ষু বিনিময় হয়েছিল, ষোড়শী পাঠক আপনারা জানেন। কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতে প্রগাঢ় সুখ স্বপ্ন, কি মরুতীর পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে অবগাহ আনন্দ সে দৃষ্টি বিনিময়ে হচ্ছিল। যে সেই যে ১ম তাদের চার চোখের বিনিময় হলো, তারা পরস্পরের দিকে তাকালেন, তার মধ্যে সেই তাকানোর মধ্যে কি ব্যাকুলতা, কি গভীর তৃষ্ণা বা ভবিষ্যতের যে সুন্দর সুখের স্বপ্ন বা এই যে আনন্দ সেই দৃষ্টি বিনিময় হয়েছিল সেগুলো আপনারা জানেন। এরপর বলছেন, এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন, যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি। তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সে ব্রাহ্ম মুহূর্তে। তো তিনি বলছেন যে একজন ফরাসি কবি বলেছেন যে প্রেমের সবচেয়ে মহান দিবস সেই দিন যেদিন বলা হয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি যে বা প্রথম বলা হয়। তো বলছেন যে এই কথাটা যে সত্যি তত্ত্বটার যে সত্যি সেটা তিনি নাকি এই ব্রাহ্ম মুহূর্তে তার তিনি বুঝতে পারলেন। অর্থাৎ যেদিন ওই কারোর আড্ডাবাজদের সঙ্গে তার একটা সাক্ষাৎ হলো বা তারাও বুঝে গেলেন যে এই ব্যক্তিটি আড্ডাবাজ। আচ্ছা, এবার কি বলছেন দেখো, তা বা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো। ৩ লহমাও লাগেনি। এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। বেদ শাখা ঋষি স্থির হয়ে গেলেন। সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম। অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম একরোত কফি। আচ্ছা, তো তিনি বলছেন যে তা বা তুলসী গঙ্গাজল অর্থাৎ আ নিয়ে আসুন স্পর্শ করে বলবো। মানে এই যেহেতু এই বিষয়গুলি হচ্ছে আমাদের আ উম উম মানে পবিত্র বিষয় যা ছুঁয়ে আমরা মিথ্যে বলি না। তো বলছেন যে সেগুলো ছুঁয়েও আমি বলতে পারি যে ৩ লহমাও লাগেনি, বেশি সময় লাগেনি তার যে এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। অর্থাৎ উপনয়ন হওয়া মানে আমরা জানি যে আ উম এ যারা তোমার ব্রাহ্মণ তাদের উপনয়ন হয়ে গেলে তারা কিন্তু আম পুজো করার অধিকার পায়। তো তিনি বলছেন আমিও ব্রাত্য ছিলাম সেই তাদের আড্ডাতে। এবার আমার যেন উপনয়ন হয়ে গেল। মানে ঠিক ওদের উপনয়ন হয়ে যাওয়ার পর তারা যেমন পুজো করার অধিকার পায় তো তিনি বলছেন যে হ্যাঁ, এরপর ঠিক হয়ে গেল বেদ শাখার ঋষি স্থির হয়ে গেলেন। মানে তিনি এখন সেই আড্ডার একজন মেম্বার হয়ে গেলেন। তাই তিনি বলছেন জাতে উঠে গেলুম। অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম যে আ একরোত কফি এবং তিনি বললেন যে তিনি কফি খেতে চান। আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিত হাস্য বিকশিত করলেন। ভাবখানা ভুল লোকে বাছা হয়নি। এবার আড্ডার মেম্বাররা হঠাৎ করে নিজেদের দিকে তাকিয়ে যেন একটা সম্মতিসূচক একটা হাসি দিলেন যে বেশ আনন্দদায়ক একটা হাসি দিলেন যে না তারা কিন্তু ভুল লোককে বাছেননি। অর্থাৎ তারা যে একে মানে এই ব্যক্তিকে অর্থাৎ সৈয়দ মুজতবা আলীকে আড্ডাবাজ হিসেবে ভেবে তার দিকে তাকিয়েছেন তা কিন্তু ভুল করেননি। এটাই বলা হচ্ছে। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো। তো এই যে কাফের যে ছোকরাটা বা বলা যায় যে ওয়েটার, তো সে যেন বিষয়টা বুঝে গেছে যে এই আড্ডাবাদীদের সাথে এই ব্যক্তির একটা কিছু একটা দৃষ্টি বিনিময় হয়েছে বা এরা একে সিলেক্ট করে নিয়েছে।
তো এবার সে এই যে প্রাবন্ধিক সেখানে গিয়ে ছন্নছাড়াভাবে ঘুরে বেড়াতেন সেটাও তিনি সেই ছেলেটা লক্ষ্য করেছিল। এবং সে যে খুব এবং প্রাবন্ধিক যে ভদ্রলোক এবং তাকে যে ওই ওয়েটারকে বা সেই ছেলেটাকে যে জোর করে টিপস দেয় সে কথা বলে ওকে যেন প্রাবন্ধিককে যেন রেকমেন্ড করে দিল যে, "হ্যাঁ, আপনারা একে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন অ্যাজ এ মেম্বার আপনাদের আড্ডাতে।" জূর্ণ তাড়া লাগিয়ে বললেন, "যা, যা ছোঁড়া মেলা জ্যাঠামো করিস নে।" আমার দিকে তাকিয়ে বললেন, "খাসা আরবি বলেন আপনি।" এবার ওই ছেলেটিকে বললেন, ওই যে ছোকরাটা বা ছেলেটা ওই কাফেতে ছিল তাকে বলল, "তুই বেশি জ্যাঠামো করিস না, অর্থাৎ বেশি পাকামো।" আমরা বলি না পাকামো করিস না। তো সেরকম। "তোকে বেশি কথা বলতে হবে না, তুই যা।" এবার প্রাবন্ধিকের দিকে তাকিয়ে বললেন, "খাসা আরবি বলেন আপনি?" তো আ যে আপনি খুব ভালো আরবি বলেন। এবার প্রাবন্ধিক কি বলছে? মানে ওদের নিজেদের মধ্যে এবার কথা শুরু হলো। এর আগে তো দৃষ্টি বিনিময় হলো। এবার কথা শুরু হলো। জুর্ণ ১ম কথা বলল। তো এবার রবি ঠাকুর কি বলা হচ্ছে, প্রাবন্ধিক কি বলছেন? রবি ঠাকুর বলেছেন, "এত বলি সিক্তপক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশীর অঙ্গ হতে।" এটা রবি ঠাকুরের কবিতার লাইন। ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। যে তিনি যে বিদেশী, সেই বিদেশীর আ যে একটা তার মধ্যে যে একটা জড়তা, সেই জড়তাটাকে সে যেন ঝেড়ে ফেলল। অর্থাৎ তুমি যেন আমাদেরই লোক। এরকমভাবে নিয়ে নিলেন এই কথাটা বলে যে আপনি খুব ভালো আরবি বলেন। আচ্ছা, আমি কিন্তু মনে, মনে বললাম, "ইয়া আল্লাহ! ১৩ দিনের আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মুন্সি।" যে মানে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ১৩ দিন আরবি শিখেছিলেন, আরবি ভাষা। তো বলছেন যে এই ১৩ দিনের শেখাকে যদি এরা খাসা বলে তাহলে এরা নিশ্চয়ই খুব ভালো মানুষ। করজোড়ে বললুম, "ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরো এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্যও বলবে।" তো তিনি বলছেন যে আমাদের ভারতবর্ষের নীতি হচ্ছে সবসময় সত্য কথা বলবে, ভালো কথা বলবে, অপ্রিয় সত্য কথা বলো না। কিন্তু আপনাদের নীতি দেখছি যে আপনারা আরেকটু এগিয়ে গেছেন। আপনারা প্রিয় অসত্যও বলবেন। যে এই যে এত ভালো কথা বললেন এবং অসত্য একটা কথা বললেন। অর্থাৎ ১৩ দিনের আরবি শেখা আমি খাসা আরবি বলি এটা কি করে হয়? যাই হোক। এরপর বলা হচ্ছে আড্ডা তো পার্লিমেন্ট নয়। তাই হরবার্ট কথার পিঠে কথা তুলবে এমন কোনো কসম দিব্যি নেই। যে আড্ডা তো পার্লামেন্ট নয় যে একটা প্রসঙ্গের পর আরেকটা প্রসঙ্গ আসবে এরকম থাক। দুম করে রমজান রে বললে, রমজান রে কি বলছেন দেখো, আমার মামা। আমি মনে, মনে বললাম যোগী দাসের মামা। আচ্ছা, যোগী দাসের মামা এই প্রসঙ্গটা আ এসেছে এটি সুকুমার দাসের সুকুমার কি বলছি সুকুমার রায়। সুকুমার রায়ের একটি গল্প 'যোগী দাসের মামা'। যে গল্পে দেখা যায় যে যোগী দাস বা যজ্ঞ দাস তার মামার প্রসঙ্গে স্কুলে সবাইকে বলে এবং তার মামার সম্পর্কে একটা ইমেজ ক্রিয়েট করে যে তার মামা ভীষণ মানে একজন বলশালী ব্যক্তি, একজন পালোয়ান টাইপের ব্যক্তি। কিন্তু গল্পের শেষে দেখা যায় তিনি রোগা এবং রুগ্ন একজন ব্যক্তি। তারপর থেকে তাকে স্কুলের সবাই যোগ্য দাসকে সবাইকে যোগী দাসের মামা বলে খেপাতো। তো যাই হোক, তো রমজান রে যখন একটা প্রসঙ্গে কথা বলতে শুরু করলেন যে তার মামা হজ করতে গিয়েছিলেন ৮ বছর। সেখানে জন কয়েক ভারতীয়ের সঙ্গে তাঁর আলাপ হয়। তারা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়তো আর বাদবাকি তামাম দিনরাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করত। তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা, বঙিলা কি যেন আমার ঠিক মনে নেই। তো রমজান রে বলছে যে তার মামা নাকি একবার তার মামা হজ করতে গিয়েছিলেন আরেক বছর। তো সেখানে কয়েকজন ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয়। তো তারা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ত। তো হজ করতে যাদের সাথে দেখা হয়েছিল তারা ৫ বার নামাজ পড়ত এবং বাদবাকি সময় তারা এক চায়ের দোকানে কিচিরমিচির করত। অর্থাৎ আড্ডা দিত। এবং তারা কোথাকার মানুষ? যে তারা বিঙ্গালা বা বাঙ্গিলা এরকম কিছু একটা। এখানে তারা থাকতো। মানে বাংলা এই কথাটা সে ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। তখন প্রবন্ধী বুঝে গেছেন। তিনি উৎসাহে উত্তেজনায় পেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, "বাঙালা?" অর্থাৎ তিনি জিজ্ঞেস করলেন, "বাংলার কথা বলছেন?" এবার রমজানরা কি বলছেন, "হ্যাঁ, হ্যাঁ।" আমি চোখ বন্ধ করে ভাবলুম, শ্রী রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি। কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয় বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা আলবৎ শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলাই মক্কা করিলা জয়। যে তিনি বলছেন যে তিনি খুব খুশি হয়েছেন যে হঠাৎ করে একটা বাইরের দেশের বা মিশরের কায়রোর আড্ডাতে সেই আড্ডার মধ্যে তিনি একজন আড্ডার একটা অংশ হয়ে তিনি যখন বাঙালি প্রসঙ্গে পেলেন যে বাঙালিরা আড্ডা দেয় সেই প্রসঙ্গে তারা জেনেছে, তখন তিনি বলছেন যে আমি চোখ বন্ধ করে ভাবলাম যে শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল
সকলেই তো বাঙালি। কই তাদের জন্য তো আমি এতটা গর্ব অনুভব করিনি। যে তারাও বাঙালি, আমিও বাঙালি। কিন্তু এই নমস্য মহাজনের অর্থাৎ রমজানের যেই মানুষদের কথা বললেন যে তারা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন। তো কেন আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন? তারা নিশ্চয়ই শ্রীহট্ট, নোয়াখালী, চাটগাঁ বা কাছাড়ের বাঙালি খালেশি বা পশ্চিমবঙ্গের কলকাতার নগরীর উপকণ্ঠে খিদিরপুরে হয়তো তারা আড্ডা মারতে, মারতে খুব ভালো আড্ডাবাজ হয়ে উঠেছে। এবং তার ফলে তারা হেলায় মক্কা করিলা জয়। যে তারা যেন মক্কা জয় করে এসেছেন। কিভাবে মক্কা জয় করলেন? যুদ্ধ করে? তা নয়। তারা আড্ডাবাজ হিসেবে নাম করেছেন। তাই বলতে চেয়েছেন। আস্তে, আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, "আমি বাঙালি।" অর্থাৎ আপনারা বাঙালির সাথে আপনার মামা বাঙালির সাথে পরিচিত হয়েছিলেন এবং আমিও বাঙালি। অর্থাৎ তিনি আ গর্ব অনুভব করে এরকম বলেছি। আচ্ছা। এরপর বলা হচ্ছে গ্রিক সদস্য মার্কোস ১ম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি না। আমি ভাবলুম রাশভারী লোক হয়তো ভাবছেন নতুন মেম্বার হলে তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে। এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বলেন, দাও মেরেছি। একটা শ্যাম্পেন হবে? আমাদের নতুন মেম্বার। মানে সে প্রাবন্ধিক আসার পরে এই আড্ডায় প্রবেশ করার পর তো মার্কোস ১ম এ শুধু সালামু আলাইক বা তাকে স্বাগত জানিয়ে তিনি খবরের কাগজে ব্যস্ত ছিলেন। এবার প্রাবন্ধিক ভেবেছিলেন তিনি হয়তো রাশভারী লোক, কম কথা বলেন। আবার তিনি ভাবছিলেন হ্যাঁ, আমি নতুন মেম্বার হয়েছি ঠিকই, তাই বলে কি আমাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই, ধেই করে নাচতে হবে? এইসব তো আবার আড্ডার সংবিধানে লেখা নেই। আড্ডার কনস্টিটিউশন এ লেখা নেই। এবার হঠাৎ তিনি কি করলেন, এই আ মার্কোস তিনি কি করলেন, মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে তিনি বললেন, "দাও মেরেছি।" যে একটা শ্যাম্পেন হবে? আচ্ছা, দাও মেরেছি বলতে হয়তো তার ভালো কিছু একটা হয়েছে। তাই তিনি বললেন, "একটা শ্যাম্পেন হবে?" আমাদের নতুন মেম্বার যেহেতু একটা নতুন মেম্বার এসেছে তাই তিনি বলছেন। কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিলেন মালিক। তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে আ বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। ম্যানেজার করলে ২ ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল। মানে তিনি শ্যাম্পেন অর্ডার করলেন। আমি ভয়ে, ভয়ে বললুম, "এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই।" মার্কোস বললেন, "কাফের পেছনে তার ড্রয়িং রুমে সব বেচে। আফিম, কোকেইন, হেরোইন, হাশিশ যা চাও অর্থাৎ সমস্ত রকমের নেশাদ্রব্য কিন্তু এখানে আ আছে।" ছোকরাকে বললেন, "আর একটা তামাকও সাজিও।" এবার হঠাৎ আমার প্রসঙ্গ আসায় প্রাবন্ধিক তো অবাক। তিনি বলছেন, "বলে কি কায়রোতে তামাক? স্বপ্ন নু, মায়া নু, মতিভ্রম নু।" আচ্ছা, এই যে এটা স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রমও নয়। যে এরকম হলো যে আমি কি স্বপ্ন দেখছি? এটা কি মায়া? আমার কি মতিভ্রম হলো? কায়রোতে তামাক? যে এটা হচ্ছে জয়দেবের একটা লাইন। তো তিনি এভাবে তুলনা দিয়েছেন। দিব্যি ফর্সি হুঁকো এলো। এখানে আবার এই ফর্সি হুঁকো সম্পর্কে ডিটেইলস এ বলা হয়েছে। এই জায়গাটা একটু মনে রেখো গল্পের মতো। যে কেমন হুঁকো? তবে হনুমানের ন্যাজের মতো ৩.৫ গজি দরবারি নল নয়। আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা, ভোঁতা আ জরির কাজ করা। আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়। এদের যেন একটু গাঁইয়া। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো। ইয়া ডাবর পরিমাণ এত তামাক হেসে খেলে তার ভিতর ঠাড়া করতে পারে তাও আছে। অর্থাৎ এদের যে তামাক খাওয়ার যে জিনিসটা, যে হুঁকো, সে হুঁকোটা এইরকম যে তার ভেতরে অনেকটা পরিমাণে তামাক রাখা যেতে পারে। তাও আছে। আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি, ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি। কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুহ্যতত্ত্ব সেখানকার রসিকরাও জানে না। যে এই যে তামাকটা যে পুড়বে ধীরে, ধীরে পুড়লে তার যেমন টেস্ট হয়, মানে যারা নেশা করে তারা ভালো জানেন যে তাহলে হয়তো বেশি টেস্ট বা বেশি ভালো নেশা হয়। তাই বলছেন যে এই যে অ্যা ধিকি, ধিকি যে আগুন জ্বলবে তাতে যে নেশাটা হবে সেটা কিন্তু এখানে নেই। কারণ কাবুলের প্রাবন্ধিক দেখেছেন যে টিকে বানানোর বা এই তামাকটাকে পোড়ানোর যে গভীর যে তথ্য, যে বিষয় তারা কিন্তু জানেন না। আর যে খুশবাই বেরোলো তার রেশ দীর্ঘ ১৪ বছর পরও যেন আমার নাকে লেগে আছে। কিন্তু একটা খুব প্রশংসা করছেন প্রাবন্ধিক যে এর যে এই তামাকের যে সুন্দর গন্ধ, এই হুঁকোর তামাকের যে খুশবাই বা সুগন্ধ সেটা কিন্তু আজ থেকে ১৩-১৪ বছর আগে তিনি পেয়েছিলেন সেটা এখনো তার নাকে লেগে রয়েছে। পাঠক তুমি নিশ্চয়ই জানো। এই যে এবার কিন্তু এই আ যে এদের তামাকে এত সুন্দর খুশবাই বা সুগন্ধ কেন হয় সে প্রসঙ্গে বলছেন। যে পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত। যে ইজিপশিয়ান সিগারেট সুগন্ধি সেটা কিন্তু সারা বিশ্বে প্রচলিত। সারা বিশ্বের মানুষ জানেন।
কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরই সুগন্ধি সিগারেট তৈরিবোধ করে বানাতে শিখলো কি করে? যে মিশরের লোকজনই কেন এত সুগন্ধি সিগারেট এত সুন্দর করে বানাতে শিখলো? আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এই জায়গাটা ইজিপশিয়ান সিগারেট সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা এখান থেকে পড়বে। যে এই বিষয় নিয়ে তিনি একটি গবেষণা করছেন বা একটি ডিটেইলস এ তিনি বলছেন। এই সিগারেট বানানোর পেছনে বিস্তর ইতিহাস, এন্তার রাজনীতি এবং দেদার রসায়ন শাস্ত্র লুক্কায়িত আছে। যে এই যে মিশরীরা এত ভালো সুগন্ধি সিগারেট বানালেন তার পেছনে কিন্তু রয়েছে ইতিহাস, রাজনীতি এবং রসায়ন শাস্ত্র। তো কি বলছেন? দেখো যে সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় ৩ দেশে। কোথায়, কোথায়? আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রিসের মেসোডোট অঞ্চলে ও রুশের কৃষ্ণসাগরের পাড়ে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, অর্থাৎ ভার্জিনিয়া সিগারেট খায়, ভার্জিনিয়া তামাক খায়। কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিস ও ইজিপশিয়ান নামে প্রচলিত। তাহলে গ্রিক তামাক এদেশে কি নামে পরিচিত? টার্কিস এবং ইজিপশিয়ান। তার কারণ কেন এই নামে পরিচিত? তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন তারই নাম ইজিপশিয়ান সিগারেট। তো এইভাবে হলো ইজিপশিয়ান সিগারেট। প্রচুর তথ্য একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা, এবার এই সুগন্ধটাকে তারা কিভাবে বজায় রাখেন সেই প্রসঙ্গে বলেছেন। নিশ্চয় লক্ষ্য করেছেন, চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয় তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আঁতুড় ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণত্যাগ করে। যে চায়ের টিন যদি ভালো করে বন্ধ করে না রাখা হয় এবং সেটি রান্নাঘরে রেখে দেওয়া হয় তাহলে ফোড়নের গন্ধে কিন্তু সেই চায়ের সুগন্ধটা নষ্ট হয়ে যায়। বলছে যে আর কিছু না হোক, তার খুশবাইটা চায়ের যে সুগন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়? হয় ঠিক যেমন আঁতুড় ঘরে বাচ্চাকে নুন খাওয়ালে সে মারা যায়, সেই রকম হয়। তার খুশবাইটা বা তার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়। মালজাহাজ লাদাই করার যে অফিসারের কর্ম, তিনি বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। তো এবার যখন তামাকটা উম, মাল হিসেবে জাহাজে বোঝা করা হয় তখন যে অফিসার করেন তিনি কিন্তু জানেন যে জাহাজে কাঁচা তামাক দেওয়া হয়েছে, অন্য কোনো গন্ধওয়ালা জিনিস বা মাল কিন্তু সেই জাহাজে নেওয়া যাবে না। তাহলে কি হবে? তামাকের গন্ধ নষ্ট হবে, স্বাদ নষ্ট হবে। মানে বেশি মানে গভীর মানে ডিপ যে স্মেল যে জিনিসের, সেই জিনিসটার কাছে অন্য কোনো জিনিস রাখলে তাহলে কি হয়? দুটোর গন্ধ একাকার হয়ে যায়। ফ্রিজের ক্ষেত্রে অনেক সময় হয় যে ফ্রিজে যদি আমরা আ কাঁঠাল বা এই জাতীয় ফল রেখে দিই খোলা অবস্থায়, তাহলে তার মধ্যে মাছ, মাংস বা যাই থাকুক না কেন সবকিছুতেই যেন সেই একটা গন্ধ হয়ে যায়। আচ্ছা, তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম। যে তামাকের স্বাদও নষ্ট হবে না। আর সিগারেটের সুগন্ধটাও থেকে যাবে। এইভাবে যে রাখা এটা কিন্তু খুব কঠিন কাজ। সিগারেটে ১ ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন। ১ ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। যে যদি ১ ফোঁটা ইউক্যালিপটাস তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেই সিগারেটের টেস্টটা থাকে না। ৫ বছরের বাচ্চা তখন সে সিগারেট নাকে সে অনায়াসে ভস, ভস করে ফুঁকে যেতে পারে। অর্থাৎ সেই তামাকের ঝাঁজ বা স্বাদ সেটা কিন্তু থাকে না। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকে, যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত। যে এইভাবে কিন্তু অনেকে যাদের সর্দি লাগে তারা কিন্তু ওই ইউক্যালিপটাস দিয়ে তারা এই সিগারেটটার মাধ্যমে তারা তাদের সর্দির মানে ট্রিটমেন্ট করে থাকেন অনেক সময়। বরঞ্চ এমন গুণী আছে যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হাড়হদ্দ ভালো কি করে জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই তার পেছনে রয়েছে গূঢ়তর রহস্যবৃত ইন্দ্রজাল। মানে এমন কিছু গুণী ব্যক্তি আছেন যারা কিন্তু অ্যাটম বোমের মাল মশলা সম্পর্কে সবকিছু জানেন, কিন্তু তামাকের সঙ্গে আবার সুন্দর গন্ধ এই বিষয়টা কিন্তু জানা যায় না। এর পেছনে রয়েছে কোনো একজন কিছু রহস্যবৃত ইন্দ্রজাল, মানে কিছু ম্যাজিক যেন, যেটা রহস্যে আবৃত। কেমন রহস্য বলা হচ্ছে? দেখো, একটা তুলনা তিনি করছেন যে আহ কিছু বাড়িয়ে বলছি না। অজন্তার দেওয়ালে এবং ছবির রং কোন মসলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জুড়ে দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সেই তত্ত্বগুলো মাথা খুঁড়ে বের করতে পারিনি।
এবং পারেনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে কি মশলা দিয়ে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। যে আমাদের যে অজন্তার যে দেওয়া চিত্র, সেখানে ছবিতে কোন রং দেওয়া হয়েছিল বা কি মসলা মেশানো হয়েছিল যে সেগুলো এখনো নষ্ট হয়নি, বা পাঠান যুগে কিভাবে পাথরে জোড়া দিয়ে কিভাবে যে স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা আজও জানি না। এর পেছনে রহস্য রয়েছে। বা কি এমন কি কৌশল বা কি মসলা ব্যবহার করে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচের হাত থেকে বাঁচিয়েছিল। এর পেছনে যেমন কিছু রহস্য রয়েছে, কিছু উম গভীর বিষয় রয়েছে যেটা আমরা জানতে পারিনি। ঠিক একইভাবে এই সিগারেটে যে তামাকের স্বাদটাও থাকলো আবার সুগন্ধ থাকলো, এটা কি করে হয়েছিল সেটা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি। স্বীকার করি মিশরীয়রা একদিন সে কায়দা ভুল মেরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ চ্যবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদের চশমার সামনে। তো বলছেন যে এই যে কায়দায় তারা সিগারেট বানাতেন, এটাও তারা একসময় যেন ভুল মেরে দিয়েছিলেন। ঠিক যেমনভাবে পাঠান মোগল যুগে আমাদের রসায়নবিদ্যা বা পাঠান বা মোগলরা আসার আগে পর্যন্ত আমাদের রসায়নবিদ্যা যতটা উম উম মানে বিকশিত হচ্ছিল, সেটা কি হয় এই পাঠান মোগলদের আমলে সেটা যেন অনেকটা অনাদরে লোপ পায়। যেহেতু তার চর্চা করা হতো না, এজন্য অনেকটা কমে গিয়েছিল। কিন্তু তবুও আমরা এখনো মকরধ্বজ বানাতে জানি, চ্যবনপ্রাশ বানাতে জানি। যদিও ভেজাল শুরু হয়েছে, শ্রাবন্তী বলছেন আমাদের চশমার সামনে, অর্থাৎ আমাদের সামনেই, অর্থাৎ কিছুদিন আগে। আচ্ছা, মিশরীয়রাও ঠিক সেইরকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। মানে আমরা যেমন এখনো মকরধ্বজ চ্যবনপ্রাশ বানাতে পারি, ঠিক একইভাবে মিশরীয়রাও কিন্তু সেরকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। আগের মতো নেই যদিও, কিন্তু সম্পূর্ণ ভুলে যায়নি। ঝরতে পড়তে যেটুকু এলেন তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যার সমাধান করল। তামাকে কি করে ফুসবায় জোড়া যায় তামাকের ছোঁয়াচে জখম না করে। যে তারা কিন্তু যেটুকু তারা জানতো সেই গুণেই তারা কিন্তু তামাকের সঙ্গে সুন্দর সুগন্ধ তারা জুড়ে দিল। এবং তাতে কি হলো? তামাকের স্বাদটা নষ্ট হলো না, একই থাকলো। তো মিশরের এই সিগারেট বা এদের তামাকের যে টেস্ট সেটার সাথে সুগন্ধটা কি করে থাকে বলার পর প্রাবন্ধিক কি বলছেন দেখো। তাই যখন কোনো ডাক সাইটে তামাক কদরদারের হাই এ গোত্র পৃথিবীর সর্বত্র কি কাবুল কি দিল্লি কি কায়রো সুকুমারের ভাষায় বলি হুসুস করে মরে যাচ্ছে। তো ডার্ক সাইডে তামাক কদরদার অর্থাৎ খুব বড় মাপের তামাক কদরদার অর্থাৎ আ খুব বড় মাপের একজন মানুষ, মানে এমন মানুষ যিনি তামাকের কদর বোঝেন। তিনি জানেন কোন তামাকটা ভালো বা সবচেয়ে বেস্ট তামাকটা চেনার ক্ষমতা যার আছে। তো তাদের প্রসঙ্গে বলতে গিয়ে ব্র্যাকেটে আবার প্রাবন্ধিক বলছেন যে এই যে গোত্রের মানুষজন পৃথিবীর সব জায়গা থেকে কাবুল বলো, দিল্লি বলো, কায়রো বলো, যে এটা কি হচ্ছে সুকুমারের ভাষায় তিনি বলছেন যে হুস করে মরে যাচ্ছে। অর্থাৎ এদের আর পাওয়া যায় না তেমন। তো এরকম তামাক কদরদারদের তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভেতর দিয়ে ছাড়েন এবং নীলনদের মন্দ মধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুঁয়োটির সঙ্গে রসকেলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পাঁড়, সিগার খেকো, পাইকারি সিগারেট ফোঁকো পর্যন্ত বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থাৎ খোদা তাআলার তারিফ করেন। আচ্ছা, তো কি বলা হচ্ছে যে এরকম যদি তামাকের কদরদার যদি হয়, তাহলে কি করবে? যে এই তামাকের কদরদার যারা তাদের তদারকিতে কায়রোর কাফেতে যে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সেই তামাকের ধোঁয়া ছাড়েন, তখন কি হয়? নীলনদের মন্দ মন্দ ঠান্ডা হাওয়ায় সেই ধোঁয়াটা কি হয়? ছিন্ন-ভিন্ন হয়ে কাফের সর্বত্র ছড়িয়ে যায়। এবং তখন যদি রাস্তায় লোক থাকে, সেই লোক পর্যন্ত সে যেন উন্নাসিক হয়ে, মানে সে যেন মুগ্ধ হয়ে, মানে পাগলের মতো হয়ে যায়। মানে এখানে মানে তার টেস্ট বা তার গন্ধে তিনি পাগলের মতো হয়ে যান। এবং যারা পাঁড় সিগার খেকো অর্থাৎ খুব বড় মাপের সিগারেট খেকো বা সিগারেট খায় বা সিগারেটের কদর বোঝে, বা সে তিনিই হন বা পাইকারি সিগারেট পোঁকো যারা মোটামুটি সব রকম সিগারেট খান। তো তারা কিন্তু এতে মুগ্ধ হয়ে খোদা তাআলার অর্থাৎ ভগবানের বা ঈশ্বরের বা আ উম আল্লাহর তারিফ করে বা প্রশংসা করেন যে তারা এই যে এই সুগন্ধটি পেলেন এইজন্য করেন। আর ইলিশের বেলা যেরকম হয়েছিল, আ এ অদম ঠিক সেইরকম তাজ্জব, মানে বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন?
তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? তো এবার তিনি যেমন বলেছিলেন যে, বেহেশতে নাকি ইলিশের বর্ণনা নেই। তাই নাকি তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন না। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমি বেহেশতে যাব না। শুধু এত কষ্ট করব কি কেন? বেহেশতে গিয়ে যদি আমি ইলিশ না পাই। তিনি মজা করে এই কথাটা বলেছেন। এবং তিনি বলছেন যে, বেহেশতের বর্ণনাতেই তামাকেরও বয়ান নেই। কেন নেই? যদি থাকতো তাহলে আমি কেন মূর্খের মতো পাপ করে নরকে যেতাম? মজা করে তিনি বলছেন। অর্থাৎ তিনি যেমন ইলিশের আ খুব ভক্ত ঠিক বা ইলিশ প্রেমী ঠিক একইভাবে এই মিশরি যে সিগারেট তারও কিন্তু তিনি একজন খুব বড় মাপের একজন কদরদার বা বলা যায় যে তিনি ভক্ত বা ভালোবাসেন। আচ্ছা এবার আ আ এই সিগারেটের প্রসঙ্গটা গেল। এবার আসছে যে এদের বিশেষ কি বৈশিষ্ট্য? যে এই কাফের একটা আরেকটা বৈশিষ্ট্যের কথা তিনি বলছেন। কি বলা হচ্ছে দেখো যে বাঙালি তার চুলটিকে কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পায়ে জোরে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। ইংরেজ আয়নার সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকিতে করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়ারি পাঠানের প্রধান শিরোপীরা তার শিরাভরণ নিয়ে। আর মিশরীর চরম দুর্বলতা এই জায়গাটা ভালো করে দেখবো যে মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ রাখার জন্য। এবার বালিশ কি? বালিশ মানে পিলো না যেটা আমরা মাথায় দিয়ে শুই সেটা না। দেখো ব্র্যাকেটে বলা হচ্ছে আরবি ভাষায় অক্ষর নেই। তাই ইংরেজি পালিশ কথাটা মিশরীতে বালিশ রূপ ধারণ করেছে। যে আরবি ভাষায় যেহেতু অক্ষর নেই তাই বালিশ না বলে ইংরেজিতে পালিশ বা পলিশ সে কথাটিকে তারা বালিশ রূপে উচ্চারণ করেন। যে তারা কি করেন জুতোটাকে সবসময় আম পালিশ রাখার চেষ্টা করেন। এটাই হচ্ছে তাদের দুর্বলতা। ঠিক যেমন বাঙালি সবসময় তার চুলটাকে ঠিকঠাক করে রাখতে চায় বা ধরো ইংরেজরা তার টাইটাকে ঠিক রাখতে চায়। পেশোয়ারি পাঠানরা যেমন তার শিরোপীরা বা শিরাভরণ, তার শিরোপীরা হচ্ছে তার শিরাভরণ নিয়ে অর্থাৎ তার মাথায় যে পাগড়ি টাইপের থাকে সেটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে। আর মিশরীদের দুর্বলতা কি তারা সবসময় তাদের জুতোটাকে পালিশ করে রাখতে চায়। অতএব কাফেতে ঢোকা মাত্রই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ কর্নেওয়ালা। বুট পালিশ উচ্চারণটা হচ্ছে বুট পালিশ। যে সেই ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। আপনি তাকে বিলক্ষণ চেনেন। তাই দাঁত মুখ খিঁচিয়ে বলবেন, "যা। তার অর্থ, "আচ্ছা পালিশ কর।" সে ৩২ খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুট পালিশ কর্মে নিযুক্ত হবে। সদস্যদের কেউ বলবেন শুভ দিবস। মানে কাফেতে ঢোকার পরে কি হচ্ছে দেখো। ১ম এ বুট পালিশ করা হবে। তারপর সদস্যদের কেউ বলবেন শুভ দিবস। কেউ এই যে কেউ একটু মৃদু হাস্য করবেন। আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। মানে একজন যখন আড্ডাতে এন্ট্রি নিচ্ছে তখন কিভাবে তাকে সম্ভাষণ জানানো হচ্ছে। কেউ বলছে শুভ দিবস আ বা গুড ডে বা কেউ বলছেন এই যে কেউ হয়তো মৃদু হেসেই তাকে ওয়ার্ম ওয়েলকাম করবেন। আবার কেউ হয়তো খবরের কাগজের আড়াল থেকে একটু কাগজখানা দুলিয়ে দিবেন। মানে তুমি যে এসেছো বা আপনি এসেছেন সেটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি বা আমি বুঝেছি। আচ্ছা ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই। মানে আসার পরে আ উম আ হয়তো ওয়েটারও বলবে যে সবাই এভাবে সম্ভাষণ করার পর আপনার কফি এসে যাবে। কারণ ওয়েটার জানে আপনি কতটা কড়া, কতটা চিনি এবং কি, কি স্টাইলের পেয়ালা বা কাপে আপনি কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই। মানে ওই আ যে কফি দিয়ে যাবে সেই ছেলেটাকে আপনি বলবেন যে আ চিঠিপত্র নেই অর্থাৎ আপনার নামে কোনো চিঠিপত্র এসেছে কিনা। এবার প্রশ্ন যে চিঠিপত্র আবার ক্যাফেতে আসে নাকি? কোনো আড্ডার জায়গায় আসে নাকি? কিন্তু এখানে আসে। দেখো প্রাবন্ধিক ব্যাখ্যা করে দিয়েছেন। অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। অর্থাৎ আপনি আপনার ওয়াইফের ভয়ে মানে আমাদের ভাষায় বা এখনকার ভাষায় বলতে গেলে আপনার গার্লফ্রেন্ডের কে কি করেছেন? কাফের ঠিকানা দিয়েছেন। অর্থাৎ যে তখন হয়তো ফোন বা মেসেজ এরকম ছিল না। যাই হোক তো বলা হচ্ছে চিঠির মাধ্যমেই সব আলাপচারিতা চলত। তো বলা হচ্ছে যে গৃহিণীর ভয়ে মানে আপনার ওয়াইফের ভয়ে আপনি আপনার প্রিয়াকে অর্থাৎ প্রেমিকাকে এই কাফের ঠিকানা দিয়েছেন যে আপনি এই কাফেতে আড্ডা দিতে আসেন। জিজ্ঞাসা করলেন ফোন যে আ চিঠিপত্র আসেনি তাহলে কি ফোনও আসেনি? আজ্ঞে না। মানে দুটোই আসেনি। না চিঠিপত্র এসেছে না ফোন এসেছে। তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন। আপনি যেন চলে না যান। তখন কি বার্তা দেওয়া হয়? না আপনার চিঠিপত্রও আসেনি, ফোনও আসেনি। তবে ইউসুফ বে আপনাকে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন। আপনার সাথে কথা বলবেন বা যাই হোক আপনি আ যেন চলে না যান। অর্থাৎ আপনি ইউসুফ বের সাথে যেন আ অবশ্যই দেখা করে যান। সেটা ইউসুফ বে সেই মেসেজটা আপনাকে দিতে বলেছেন। এবার তো বেচারা রেগে যাবেন। কারণ তিনি তো চাইছেন তার প্রেমিকার চিঠি বা ফোন বা কোনো মেসেজ। তো তখন তিনি বলছে, "চুলোই যাকগে ইউসুফ বে।" আমি জিজ্ঞেস করছি, "চিঠি বা ফোন নেই?" কাঁচুমাচু ভাবে বললে, "আজ্ঞে না।" জানে আজ আপনি দরজাতে বকশিস দেবেন না।
তো বেচারা এবার একটু কাঁচুমাচু কেন হলো যে এ তো রেগে গেছে। তাহলে তো এ তো আমাকে আজ আর বকশিস দেবে না। তাই সে বলল, "আজ্ঞে না, যে আপনার কোনো চিঠি বা ফোন নেই। যাও চিঠির কাগজ নিয়ে এসো।" এবার তাকে বলা হচ্ছে যে, "তুমি চিঠির কাগজ নিয়ে এসো।" মানে তিনি এখন চিঠি লিখবেন। কাপের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ। অর্থাৎ যে কাগজটা দেওয়া হয়েছে সেখানে ওই কাপের আ নাম ঠিকানা লেখা আছে। খাম, ব্লটিং প্যাড যাবতীয় সাজ সরঞ্জাম ১ মিনিটের ভিতর উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বেশ শুধাবে, "কাকে লিখলে?" যেন কিছুই জানে না। তাই তিনি এতক্ষণ অনেক কষ্টে ১ ঘন্টায় চিঠিটা লিখে এবার যখন ওয়েটারকে বললেন সেটা ডাকে ফেলতে অর্থাৎ পোস্ট করতে, তখন রমজান বে বললেন যে, "কাকে লিখলেন?" এবার বলা হচ্ছে যেন কিছুই জানে না। চটে গিয়ে বলবেন, "তোমার তাতে কি?" এবার রমজান বে উদাস সুরে বলবে, "না, আমারটাতে কি, তবে তবু বলছিলুম সকালে বিলকিসের সঙ্গে দেখা। সে তোমাকে বলে দিতে বললে, তুমি যেন 11:30 টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো।" মানে এই হচ্ছে আ তার আ প্রেমিকা। তো বলছে যে, বিলকিসের সঙ্গে আমার দেখা হয়েছিল। আ সে আমাকে বলে দিতে বলেছে তোমায় যে তুমি যেন 11:30 টায় ফেমিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। আরো চটে গিয়ে বলবেন, "তাহলে এতক্ষণ ধরে সেটা বলোনি কেন? অর্থাৎ আমি যে ওয়েটারকে এতক্ষণ আমার চিঠি বা ফোনের কথা বলছিলাম, আ তুমি জানো তোমার কাছে সেই মেসেজটা দিয়েছে সে, তবে তুমি এতক্ষণ বলোনি কেন? আমি এতক্ষণ ধরে চিঠিটা লিখলাম।" আচ্ছা, 11:30 বাজতে তো এখনো অনেক দেরি। তো এবার রমজান বের যুক্তি হচ্ছে, "এখনো তো 11:30 বাজেনি। তোমার তো 11:30 টায় দেখা করতে যাওয়ার কথা।" আর সে কথা হচ্ছে না। আমি যে মিছিমিছি ১ ঘন্টা ধরে চিঠিটা লিখলুম যে হ্যাঁ, সে না হয় 11:30 না বাজলো। আমি যে এতক্ষণ ধরে চিঠিটা লিখলাম সেটা রমজান বে আর উদাস সুরে বললে, "জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি? এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছে। বলছি তোমার দেশের কি নিয়ম আমি জানি না। তবে আমাদের দেশে এরকম হয় যে প্রেমিকা পাশের ঘরে রয়েছে আর তার পাশের ঘরে বসে প্রেমিক কিন্তু পাতার পর পাতা প্রেমপত্র লিখছেন।" এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বস্তু উপস্থিত হলো। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে সেই মুখরোচক বিষয়বস্তুটা কি? রেশম শপ খোলা মাত্রই মেয়ে মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডার সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মৌকা বেমৌকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। যে রেশনের দোকান খোলার সঙ্গে সঙ্গে যেরকম মানে পুরুষ মহিলারা কি করেন দোকানের ভেতর ঝাঁপিয়ে পড়েন রেশন সংগ্রহের জন্য। তো সেরকম আড্ডায় এমন একটা বিষয় উপস্থিত হয়েছে যে প্রেমপত্র কি করে লেখা হবে। তো সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা শুরু হলো। যে প্রেমপত্র লেখার সময় বা অসময় কি, আ কোন সুযোগে বা কোন সুযোগে লেখা যাবে না বা কিভাবে লিখতে হবে কায়দা-কেতা ইত্যাদি সম্বন্ধে আলোচনা শুরু হবে। ক্রমে আলোচনার বিষয়বস্তু হতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে। সনাতন প্রশ্নটা কি? সেই আদ্যিকালের প্রশ্ন। সনাতন প্রশ্ন বলতে বলা হচ্ছে সেই প্রাচীন প্রশ্ন। প্রশ্নটা কি? কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? যে কোন দেশের নারীরা বা মেয়েরা সবচেয়ে সুন্দরী হয়? এই প্রশ্নটা চলে আসবে এবার প্রেমপত্রকে ছেড়ে। অবান্তর নয়। তাই নিবেদন করি যে অবান্তর প্রসঙ্গ নয় বলেই বলছি, দেশ-বিদেশ ঘুরেছি। অর্থাৎ ভ্যাগাবন্ড হিসেবে আমার ঈষৎ বদনাম আছে। বলছেন যে আমি যেহেতু দেশ-বিদেশ ঘুরি তো আমার এরকম ভবঘুরে বা ভ্যাগাবন্ড হিসেবে আমার নাম আছে, একটা বদনাম আছে। কাজেই আমাকে কেউ শুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ শুধান আ উম তুলনাত্মক আ কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম। আর অধিকাংশ শুনান কোন দেশে জন্মনি সবচেয়ে সুন্দরী। যেহেতু সবাই জানেন যে আমি দেশ-বিদেশ অনেক ভ্রমণ করি, তাই আমাকে কেউ হয়তো জিজ্ঞেস করেন, "কোন দেশের রান্না সবচেয়ে ভালো? তুমি তো অনেক দেশ ঘুরেছো, বলো কোন দেশের রান্না সবচেয়ে ভালো?" কেউ হয়তো বলেন যে তুলনাত্মক কাব্যচর্চা কোন ইউনিভার্সিটিতে ভালো হয়। আ কিন্তু বেশিরভাগ সবাই এই কথাটাই জিজ্ঞেস করে, "বলুন কোন দেশের রমণী বা কোন দেশের মেয়েরা সবচেয়ে সুন্দরী?" আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই, এনারা আছেন, ওনারাও আছেন। কারণ যারা দেশ-বিদেশে ঘোরেননি, তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। যে সবাই তো আছেন, এবার সবাই তো আর দেশ-বিদেশ ঘোরেননি। এবার যদি আমি এই বিষয়টা নিয়ে বলতে যাই, তাহলে তো আমাকেই বক্তৃতা দিতে হবে। একতরফা বক্তৃতার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলে যাচ্ছি, সবাই শুনছে। আর সবাই জানে বক্তৃতা আড্ডার সবচেয়ে দামুর দুশমন। অর্থাৎ বক্তৃতা হচ্ছে আড্ডার সবচেয়ে খারাপ, সবচেয়ে বড় শত্রু। যে একজন বলে যাবে বাকিরা বসে থাকবে তাহলে তো আড্ডাটা আর আড্ডা থাকবে না। আড্ডাটা ভেঙে যাবে। তাই বলছেন সবচেয়ে ডাঙর দুশমন হচ্ছে আ বক্তৃতা। আড্ডার সবচেয়ে ডাঙর দুশমন। এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক্ক থাকে,
উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসমকে বলতে পারি সে শহর কায়রো। এবার কায়রো শহরের বর্ণনা দেবেন, কায়রোর ভৌগোলিক অবস্থান বা এখানকার জলবায়ু কেমন সেটার বর্ণনা দেওয়া হবে। এবার আরেকটা প্রসঙ্গে আমরা ঢুকে যাচ্ছি। তো বলা হচ্ছে যে কোনো শহরের যদি সত্যিকারের হক্ক থাকে, অর্থাৎ যদি অধিকার থাকে যে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়, তবে এই শহরের সেটা হচ্ছে এই শহর কায়রো। কারণ কায়রোর আ অবস্থান, কায়রো সম্পর্কে কি বলা হচ্ছে যে কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ, যুগ ধরে আছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফার্সি, ইহুদি আরো বিস্তর চিরি। অর্থাৎ নানা জাতের মানুষ কিন্তু কায়রোতে থাকে। এদের কেউ, কেউ বোরকা পরেন বটে। তো অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। যে এরা কিন্তু এভাবে আড্ডাটা দিতে থাকেন। আর শীতকাল হলে তো পোয়াবারো। কায়রোতে বছরে ২.৫ ফোঁটা বৃষ্টি হয়। তাহলে কায়রোতে বৃষ্টির পরিমাণ কম। যে শীতকালটা খুব মনোরম। সাহারার শুকনো হাওয়া যক্ষারোগ সারিয়ে দিয়ে দেয়। পিরামিড কায়রোর বাইরে ঠায় বসে ফুর্তি-ফার্তির নামে কায়রো বে-এখতিয়ার মসজিদ কবর কায়রো শহরে বেশুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া। সব শুধু জড়িয়ে মরিয়ে কায়রোর টুরিস্টিজমের ভূস্বর্গ এবং টুরিস্টদেরও বটে। তো এমন একটা মনোরম পরিবেশ যে এটা কিন্তু টুরিস্টদের জন্য খুব ভূস্বর্গ, মানে খুব ভালো জায়গা, ভালো টুরিস্ট স্পট। তদুপরি মার্কিন লক্ষ্যপতি আসে নানা ধান্দায়। তাই কি হয়? মার্কিন যারা বিজনেসম্যান, বড়, বড় বিজনেসম্যান তারা কিন্তু নানা রকম উদ্দেশ্য নিয়ে এই কায়রোতে আসে। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডার্ক সাইডে সুন্দরী। এবার যেহেতু বড়, বড় ব্যবসায়ীরা আসেন, লক্ষপতিরা আসেন, তো নামকরা সুন্দরীরাও এখানে আসেন। তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা। এবার সেই নায়িকাদের, সুন্দরী রমণীদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা এবং তারাও সঙ্গে করে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। মানে সেই সুন্দরী প্রসঙ্গে একটু বলছেন। বলার পর বলছেন, "কিন্তু থাক সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামি কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ।" গুরুর বারণ যে, পাঠক তুমি তো জানো যে এরকম নারীদেরকে নিয়ে আলোচনা আমাদের শাস্ত্রে নিষেধ। তাই গুরুর বারণ রয়েছে, তাই আমি এই ব্যাপারে আর কিছু বলছি না।" আচ্ছা। এরপর আরেকটি ক্যাফে সম্পর্কে বা সেখানকার আড্ডা সম্পর্কে বা মিশরের আড্ডা সম্পর্কে আমরা একটু জানব। কি বলছেন? মিশরী আড্ডাবাজরা, দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল। আ মিশরী মাত্রই আড্ডাবাজ। এমনকি স্যার জগলুল পাশা পর্যন্ত অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। তো এই জগলুল পাশা হচ্ছেন আরবের একজন বড় রাষ্ট্রনৈতিক নেতা। তো বলা হচ্ছে যে মিশরী মাত্রই আড্ডাবাজ। যে তারা এমনকি জগলুল পাশা পর্যন্ত আড্ডা দিতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলে ত্রিসীমানায় ঘেঁষত না। যে তিনি যখন কোনো একজন টেবিলে গিয়ে বসতেন আড্ডা দেওয়ার জন্য, তার আশেপাশে কিন্তু কেউ আসতো না। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। তিনি চোখের ইশারায় একে ওকে ডেকে নিতেন এবং আড্ডা জমাতেন। আচ্ছা, তো মিশরী আড্ডাবাজরা কি করে? ২ বাত একই আড্ডায় জীবন কাটান। বিষয়টা সবিস্তর বুঝিয়ে বলতে হয়। যে এরা খুব কমই এমন হয় যে একই আড্ডায় জীবন কাটায়। মানে এদের আড্ডাটাও চেঞ্জ হয়। আড্ডার আ যে টিম বা জায়গা চেঞ্জ হয়। এই মনে করুন আপনি রোজ অফিস ফেরার পথে কাফে দ্য নীলের উত্তর-পূর্ব কোণে বসেন। সে টেবিলটায় আপনার জন ৫ এক দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ ১০ জন। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতেই আসেন না। তাই হরে দরে আপনার টেবিলে জন ৫-৭ নিয়মিত উপস্থিত থাকেন। বলছি যে ধরুন আপনি অফিস থেকে ফেরার পথে কাফে দ্য নীলের উত্তর-পূর্ব কোণে বসেন। এই টেবিলে আপনার জন ৫ এক দোস্ত বসেন। এবার মোটামুটি আড্ডার ফুল স্ট্রেংথ হচ্ছে ১০ জন। যে মোটামুটি আপনারা ১০ জন সেই আড্ডাতে বসেন। সবাই কিন্তু আ সব দিন এই আড্ডায় আসে না। মোটামুটি ৫ জন ৭ জন উপস্থিত থাকেন। এছাড়া আপনি কি করেন যে আরেকদিন, সপ্তাহে ১ দিন, একদিন কি করেন ধরুন ২ দিন বাড়ির পাশের সেমিরাসিস কাফেতে দক্ষিণ-পশ্চিম কোণে বসেন। তাহলে কাফে দ্য নীলে কোথায় বসা হতো? অবশ্যই কমেন্ট করে জানাবে যে আ কাফে দ্য নীল, আ সেই কাফেতে তারা কোথায় বসতেন। এবার বলা হচ্ছে যে আরেকটা কাফের কথা, সেমিরাসিস কাফে, সেখানে বসা হয় দক্ষিণ-পশ্চিম কোণে। এই আড্ডার সদস্যদের সম্পর্কে কি বলা হচ্ছে? এই জায়গাটা ভালো করে দেখবে। বলা হচ্ছে যে এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফে দ্য নীলের সদস্যদের বিলকুল চেনেন না। মানে বলা হচ্ছে যে এরা কিন্তু সারা জীবন এক আড্ডায় সময় কাটান না। বিভিন্ন আড্ডায় যান। তো বলছে যে এই কাফে দ্য নীলের সদস্যদেরকে এই সেমিরাসিস কাফের সদস্যরা চেনে না। এবার এই সেমিরাসিস কাফেতে যারা আসেন তারা কি? তারা হচ্ছে চ্যাংড়ার দল। কলেজে পড়ে, মানে ইয়াং জেনারেশন সব। কলেজে পড়ে, কেউ কেরানিগিরি করে, বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট।
তার অর্থ বেকার। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন যে যারা ইন্স্যুরেন্স এজেন্ট তারাও আসলে বেকারই। আচ্ছা, এদের আলোচনার বিষয়বস্তু এবার কারা থাকে দেখলাম। এবার এদের আলোচনার বিষয়বস্তু কি বলা হচ্ছে দেখো। এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন বলে তার বোন পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ কোন প্রকাশক ১,০০০-এর নাম করে ৩,০০০ ছাপিয়ে বেশ ২ পয়সা কামিয়ে নিয়েছে। তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়। তা না হলে আড্ডা হবে কেন? অর্থাৎ এই সমস্ত বড়, বড় বিষয় তাদের আড্ডার বিষয়। আচ্ছা, এবার বলছেন কি এই আড্ডাবাজিদের সম্পর্কে এই সেমিডাসিস কাফের আড্ডাবাজদের সম্পর্কে কি বলছেন দেখো। এই আড্ডার সদস্যদের সবাই সব জানতো। অর্থাৎ এরা সব জানে। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুহ্য এবং গরম, গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সে খবরের যোগান দিচ্ছেন রাশাবেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার। তো বলছে যে এরা এত সব মানে গোপন খবর এবং গরম, গরম খবর রাখেন যে এদের হাবভাব দেখে আপনার মনে হবে যে কোনো একটা প্রত্যেকের চোখের সামনে হয়তো একটা অদৃশ্য অশ্রুত, অর্থাৎ যা দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না, এরকম কিছু টেলিপ্রিন্টার যেন এদেরকে খবর দিয়ে যাচ্ছে এবং সেই খবরগুলো কারা দিচ্ছেন? রাশের বেরিয়া, জার্মানির হিমলার আর কলকাতার টেগার্ড। তো কলকাতার টেগার্ড হচ্ছেন একজন অ্যাংলো আইরিশ পুলিশ। আর মানে এরা সব বা জার্মানির হিমলার যিনি নাৎসি বাহিনীর একজন প্রধান গুপ্তচর পুলিশ ছিলেন। আবার কলকাতার টেগার্ড ইনি কিন্তু আরবি বিদ্রোহের সময় ছিলেন। তোমার এরকম বড়, বড় ব্যক্তিত্ব। এরা যেন সেই খবরগুলো এদের কানে দিয়ে যাচ্ছে। এদেরকে কোনো একজন কোনো একটা যেন অদৃশ্য বা অশ্রুত টেলিপ্রিন্টারের মাধ্যমে এরা যেন খবর দিয়ে যাচ্ছে। মানে এটা প্রাবন্ধিক মজা করে বলছেন। যে এরা এমন ভাব করে যে এরা সব জানে। ওদের ভাবটা এমন যেন এই বড়, বড় ব্যক্তিত্ব যারা এই বিষয়গুলির সাথে জড়িত তারা যেন এসে কানে, কানে এদেরকে খবর বলে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে দেখো, রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন যে এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে? আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড়কর্তা বানিয়ে দেওয়া হয় তবে দুনিয়ার আ সমস্যার সাকুল্যে সমাধান এক লহমাই হয়ে যাবে। মনে, মনে বলবেন, "হায় দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ।" প্রামাণ্যে বলছে যে এই যে আ সেমিরাসিসের আড্ডাবাজরা এত কিছু জানে, এদেরকে যদি উম বড়, বড় দেশের বড় কর্তা বানিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এই আমাদের দুনিয়াতে এত সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার তিনি মজা করে বলছেন যে, মনে, মনে বলবেন যে, "দুনিয়া তুমি জানো না যে তুমি কি হারাচ্ছ। এই যে এত সব মহান, মহান ব্যক্তিদের কথা তুমি জানো না। এতে তুমি জানো না যে এর ফলে তুমি কত কিছু হারাচ্ছ।" আচ্ছা, আপনি এদের চেয়ে বছর ১০ এর বড়। তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে, যদিও আর না হয়ে বিড়ি টানে। কারণ এদেশে সে রেওয়াজটা তেমন নেই। মানে যেহেতু তিনি বয়সেও বড় তাই হয়তো একটু সমীহ করে, একটু রেসপেক্ট করে। যদিও তারা আর না হয়ে বিড়ি টানে। মানে সোজাসুজি টানে। এদেশে যেমন কি সিনিয়র কেউ থাকলে একটু মানে কিছুটা তাকে আড়াল করে যেন স্মোক করা হয়। কিন্তু সেখানে সেরকম আ বিষয় নেই। আপনি নিতান্ত বিদেশী বলে এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন। এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলাম। বেচারি সেখানে রাটই কাড়ে না। যদ্যপি দুসরা আড্ডাতে সেই তর্পা তো সবচেয়ে বেশি। যে এদেরকে যখন ১ম আড্ডায় নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় এরা কেউ কথা বলে না। হয়তো অন্য আড্ডায় সে খুব কথা বলে কিন্তু নতুন কোনো আড্ডায় কোনো কথা বলে না। আচ্ছা, এবার আরেকটা কাফের কথা বলা হচ্ছে যে আ আমরা কাফেরদের নীলের কথা বললাম, সেমিরাসিস কাফের কথা দেখলাম। আ এরপর আরেকটি কাফের বর্ণনা দিচ্ছেন প্রাবন্ধিক। তাছাড়া আপনি মাসে ১ দিন কিংবা ২ দিন শহর থেকে মাইল তিনেক দূরে একটা কাফেতে যান। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে মিশরীয়রা আড্ডাবাজ, কায়রোবাসীরা আড্ডাবাজ কিন্তু তারা সারা জীবন এক কাফেতে আড্ডা দেন না। বিভিন্ন কাফেতেই তারা যান কিন্তু। তো এবার প্রাবন্ধিক আরেকটা আড্ডার জায়গার কথা বলছেন যেটা কিন্তু শহর থেকে মাইল তিনেক দূরে। আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকে। খাসা জায়গায় সামনে নীলনদ বয়ে যাচ্ছে। তার মানে যে কাফেটার কথা বলা হচ্ছে, সেই কাফের উপরতলায় তার বন্ধু থাকেন। এবং সামনে নীলনদ বয়ে যাচ্ছে। সেই কাফের সামনে দিয়ে নীলনদ বয়ে যাচ্ছে। আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে ১ম খুঁজবেন কাফেতে। সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন। কিন্তু তাতে কিন্তু কোনো লাভ নেই। এই কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। বলছে এই কাফেতে যখন আপনি ঢুকবেন তখন সবাই এমনভাবে আপনাকে ওয়েলকাম করবে যেন আপনি কতদিনের হারিয়ে যাওয়া ভাই তাদের। এবার কেন এত আপ্যায়ন দেখো,
কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে, মানে খুব কম আসেন। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ। কারণ কেন এত আনন্দ? দেখো কারণটা বলছেন তিনি এই জায়গাটায়। যে কারণ পক্ষাধিক কাল ধরে অর্থাৎ প্রায় দিন ১৫ ধরে তারা যেসব বিষয় কেটে-কুটে, ঘষে-পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন, সেগুলো তারা নূতন করে হাড় কাঠে ঢুকিয়ে রামদা ওঠাবেন। অর্থাৎ যে একটা যে সমস্ত বিষয় নিয়ে তারা এতদিন এত কথা বলেছেন যে সে বিষয়টা আর তার মধ্যে আর কিছু নেই। যেমন চাটনি হয়ে গেছে সেই বিষয়টা। সেই বিষয়টা এখন আপনার কাছে যেন তারা বলার একটা সুযোগ পেলেন। আপনার রায় জানতে চাইবেন। যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই। বলছে যে আপনার নিশ্চয়ই মতামত চাইবে সেই প্রসঙ্গে। এবার আপনি পজিটিভ, নেগেটিভ ওদের মতো করে যাই বলুন না কেন, আপনার কিন্তু উদ্ধার নেই। তার কারণ কি? আপনি যদিও গাধার দেশের লোক। দেখো গাধা মানে পশু যে গাধা সেটা বলা হয়নি। চন্দ্রবিন্দু আছে। গাধার দেশের লোক। যে বলা হচ্ছে আপনি গাধার দেশের লোক। আপনি অবশ্য ১০০ বার ওদের বলেছেন যে গাধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই। মানে গাধী মানে গান্ধীজির কথা বলা হচ্ছে যে, আপনার সাথে আপনি যদিও বলেন যে হ্যাঁ, আমি গাধীর দেশের লোক হলেও গাধীর সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। কিন্তু তাতে করে কোনো ফায়দা উতরায় না। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারো কোনো সন্দেহ নেই। কারণ আপনি বুদ্ধ ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন ইত্যাদি, ইত্যাদি। তবু স্বীকার করতে হবে ইত্যাদি, ইত্যাদি। মানে আপনার অনেক প্রশংসা করবে যে আপনি অনেক জানেন, আপনি গান্ধীর দেশের লোক, আপনি অনেক সম্পর্কে আপনার জ্ঞান আছে ইত্যাদি, ইত্যাদি বলবে তারা। আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন। বন্ধুর ফ্ল্যাটের সোফার উপর চতুর্থ যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন। এই যাই হোক এদের এত কথা শুনতে, শুনতে আপনি বাস মিস করবেন এবং আমরা জানি যে ওই কাফের দোতলায় তার বন্ধু থাকেন। তাই বলছেন এবং তার বন্ধু যে এই কাফেতে তাকে এনেছিলেন ১ম বার। তো সেই বন্ধুর ফ্ল্যাটের সোফার উপর চতুর্থ অর্থাৎ চতুর্থ রাত্রি যাপন করে পরদিন সকালবেলা আপনি বাড়ি ফিরবেন। এই হচ্ছে আড্ডা প্রবন্ধের বিষয়। আ যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র বাঙালিরা নিজেদেরকে আড্ডাবাজ বললেও নানা দেশে নানাভাবে কিন্তু আড্ডা রয়েছে। ঠিক যেমনভাবে একই ইলিশ নানা দেশে নানা নামে পরিচিত, নানাভাবে তারা তার রসাস্বাদন করে। এই আড্ডাটাও একেক দেশে একেকভাবে মানে হয়তো আছে। তো তিনি মিশরের কায়রোতে তার যে অভিজ্ঞতা হয়েছিল বিভিন্ন কাফেতে কিভাবে আড্ডা দিয়েছিলেন সেটাই প্রবন্ধে বললেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখেছো এজন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কখনো কোনো আ যদি তোমাদের মনে হয় ভিডিওটা শেয়ার করা যেতে পারে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি চেষ্টা করছি তোমাদের বাকি ক্লাসগুলো দিয়ে দিতে। সময় বার করে অবশ্যই দেব। চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই করো। আর হ্যাঁ, একটা প্রশ্ন আমি করেছি পড়ানোর মাঝখানে যে সেমিরাসিস কাফেতে কোথায় বসে আড্ডা হতো? বা কোন দিকে কোন কোণে বসে আড্ডা হতো? এই আ প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, সকলকে অনেক ভালোবাসা। আজ এইটুকুই। আ আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।